আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। তো আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইউরিন রুটিন এক্সামিনেশন নিয়ে। এটা মূলত আমাদের জিপি ব্যাচেরই একটা ক্লাস। জিপি ব্যাচের আন্ডারে আপনারা সবাই জানেন আমাদের রিপোর্ট অ্যানালাইসিস অর ইনভেস্টিগেশন অ্যানালাইসিস এর উপর সেপারেট অনেকগুলো ক্লাস হচ্ছে। এর মধ্যে আজকের ক্লাস হচ্ছে ইউরিনারি নিয়ে। ওকে? সো এটা জিপি ব্যাচের ক্লাস, এটা রিপোর্ট অ্যানালাইসিস এর ক্লাস। ওকে? সো সবাই মনোযোগ দিয়ে একটু দেখবেন, শুনবেন ইনশাআল্লাহ এবং নোট ডাউন করবেন। আশা করি ইউরিনারির লিস্ট বেসিক যে কনসেপ্টটা অ্যাজ এ ডক্টর হিসেবে আপনার জানা দরকার, ইনশাআল্লাহ ওইটুক আপনার আজকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে? সো শুরু করি। দেখেন, প্রথম বেসিক কিছু কথা বলি। এই একটা ইউরিনারিতে নরমালি আমরা যারা মোটামুটি ফ্রেশ ডক্টর, আমরা যখন নতুন নতুন চেম্বার শুরু করি, আমরা মূলত ফোকাস করি এখানে পাস সেল অর ডাব্লিউবিসি সেলের দিকে। আমি জানি না এটা আসলে আমাদের একটা টেন্ডেন্সি নাকি এটাই কমন ফাইন্ডিংস পাওয়া যায়, ওই কারণে হয়তো আমরা এটাতে বেশি ফোকাসড থাকি। আমরা বাকিগুলোতে একটু কম দেখার ট্রাই করি। ঠিক আছে, আপনি পাস সেল বা ডাব্লিউবিসি দেখবেন, বাট বাকিগুলো সম্পর্কে যদি মিনিমাম একটা নলেজ আপনার না থাকে, অনেক সময় দেখা যাবে কি পার্সেল উইদিন নরমাল লিমিট আছে, বাট এখানে বাকিগুলোতে এমন 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 কিছু ফাইন্ডিংস আছে যেটা আপনাকে লিড করবে টু রিচ টু দ্য অ্যানাদার ডায়াগনোসিস। ওকে? সো মাথায় রাখবেন, আমরা আজকে চেষ্টা করব প্রতিটা স্টেম ধরে ধরে যেটুক অ্যাটলিস্ট জানা দরকার সেটুক আপনাদেরকে ক্লিয়ার করার। ওকে? তো আমি ক্লাস নেওয়ার আগে সুন্দর করে পুরো ইউরিনারি যে কন্টেন্ট বা যে কন্টেন্ট গুলো নিয়ে আমি আলোচনা করবো সবগুলো আলহামদুলিল্লাহ আমি আমার একটা পার্সোনাল নোটবুকে নোট ডাউন করছি। সো আমি আপনাদেরকে যেটুক নোট ডাউন করছি, সাথে আমার চেম্বারে যে সকল পেশেন্টের আমি ইউরিনারি রিপোর্ট করাইছি বা আমার কাছে ইউরিনারি রিপোর্ট গুলো আছে, সেগুলোর সাথে বেসিক যে কনসেপ্ট আছে সেটা একটু কি করা, দুটো সামারাইজ করে আপনাদের সাথে একটু ডিসকাশন করা। ওকে? দেখেন, বিসমিল্লাহ। ইউরিনারিতে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে ইউজুয়ালি কি কি দেখি দেখেন? কোয়ান্টিটি, কালার, অ্যাপিয়ারেন্স, সেডিমেন্ট, স্পেসিফিক গ্রাভিটি, পিএইচ লেভেল। এখানে দেখেন ছটা পয়েন্ট আছে। ওকে? তবে মাথায় রাখবেন এই ছটা পয়েন্ট আমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। বলি, কোয়ান্টিটি আমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, আপনারা কোয়ান্টিটি নিয়ে অত কিছু জানা লাগবে না। কালারে ইয়েলো, তারপর হচ্ছে স্ট্র কালার, তারপর হচ্ছে রেডিশ কালার, এই কয়েকটা টার্ম একটু জানতে হবে। হ্যাঁ, কারণ আপনি যখন একটা পেশেন্ট যার হেমাচুরি আছে, তার ক্ষেত্রে কালারটা রেডিশ আসতে পারে। যে ফিমেল পেশেন্ট মেনস্ট্রুয়েশনে আছে, মেনস্ট্রুয়েশনের সময় যদি সে ইউরিনারি করে ফেলে, তার এটা রেডিশ আসতে পারে। এছাড়া হেমাচুরিয়া রিলেটেড যত ডায়াগনোসিস আছে সবগুলো এই রেডিশ শব্দের সাথে রিলেটেড। ওকে? তারপর দেখেন, আপনার অনেক সময় কালারটা ফোমি দিতে পারে। ওকে? এই ফোমি কালার দ্বারা ইউজুয়ালি আমরা বুঝি পেশেন্টের মেবি প্রোটিন ইউরিয়া আছে। ওকে? প্রোটিন ইউরিন দিয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এই কালারটা ফোমি কালার দেখা যাচ্ছে। ওকে? সো আমি যে কটা কথা বললাম একটু করে যদি একটু সামারাইজ করি, তাহলে দেখেন, তাহলে কালারের মধ্যে ইয়েলো তো আপনারা দেখতে পাচ্ছেন, এছাড়া রেডিশ থাকতে পারে, এছাড়া ফোমি থাকতে পারে, এছাড়া স্ট্র কালার থাকতে পারে। স্ট্র ইয়েলো ইউজুয়ালি নর্মাল হিসেবে থাকে। রেডিশ বললাম হেমাচুরিয়া সাথে মেনস্ট্রুয়াল ব্লিডিং। আর ফোমি কালারটা হচ্ছে কি, আপনার যখন একটা পেশেন্টের প্রোটিন লিক হয় থ্রো ইউরিন, সেই সময় পাওয়া যায়। ওকে? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য কালার। এবার আসি অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স ইউজুয়ালি ক্লিয়ার থাকে অথবা টার্ভিড অর ক্লাউডি থাকে। টার্ভিড অর ক্লাউডি ইন্ডিকেট করে যে পেশেন্টের ইনফেকশন থাকতে পারে। ওকে? তাহলে এই ক্লিয়ার জায়গায় অনেক সময় ক্লাউডি থাকতে পারে। ওকে? ক্লাউডি ইন্ডিকেট পায়োরিয়া অর ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ওকে? সেডিমেন্ট অত বেশি ইম্পর্টেন্ট না, কোয়ান্টিটি আমাদের অত বেশি ইম্পর্টেন্ট জানা লাগবে না, স্পেসিফিক গ্র্যাভিটি সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। এটা নর্মাল ভ্যালুটা কত? ওকে? এটা নর্মাল ভ্যালু হচ্ছে 1.005 থেকে 1.030। ওকে? তাহলে 1.005 থেকে 1.030, এইখানে 015 030 এর ভেতর আছে। হ্যাঁ, এটা নর্মাল। তো এটা যদি কখনো দেখেন যে কি তার গ্র্যাভিটি বেড়ে গেছে,
বুঝতে হবে পেশেন্টের ইউরিনটা অনেক কনসেন্ট্রেটেড। ইট মে বি ডিউ টু ডিহাইড্রেশন, ইট মে বি ডিউ টু আদার কজ। আর যখন স্পেসিফিক গ্র্যাভিটি কমে যাবে তখন বুঝতে হবে ইট পেশেন্ট মে হ্যাভ ডাইলুটেড ইউরিন ডিউ টু এক্সেসিভ ইনটেক অফ ফ্লুইড or patient may have diabetes insipidus. Both are correct for low specific gravity. Okay. আর হাই এর জন্য যেটা বললাম পেশেন্টের কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হচ্ছে, ইট মে বি ডিউ টু ডিহাইড্রেশন or it may be due to some glucose or protein in urine. Okay, এই দুটো হচ্ছে আপনার স্পেসিফিক গ্র্যাভিটির ইম্পর্টেন্স। পিএইচ মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আছে। নরমাল পিএইচ ভ্যালু কত? 4.5 থেকে 8। তবে আমরা এখানে আসলে ইম্পর্টেন্ট হিসেবে ধরি হচ্ছে দুইটা মান, একটা হচ্ছে আপনার 5.5 আর হচ্ছে 7.5। ঠিক আছে, 5.5 আর 7.5 এই দুটোকে আমরা ইম্পর্টেন্ট ধরি। ইম্পর্টেন্ট মিনস 5.5 এর কম যখন থাকে আমরা সেটাকে বলি অ্যাসিডিক, আর 7.5 এর বেশি যখন থাকে তখন আমরা সেটাকে বলি কি অ্যালকালাইন। ওকে, তো এই অ্যাসিডিক ইউরিন আর অ্যালকালাইন ইউরিন কি ইন্ডিকেট করে? মাথায় রাখবেন অ্যাসিডিক ইউরিন পাওয়া যেতে পারে মেটাবলিক অ্যাসিডোসিসে, অ্যাসিডিক ইউরিন পাওয়া যেতে পারে ডিহাইড্রেশনের জন্য, অ্যাসিডিক ইউরিন পাওয়া যেতে পারে যদি পেশেন্টের ইউরিক অ্যাসিড ক্রিস্টাল অর স্টোন থাকে, সেক্ষেত্রে অ্যাসিডিক ইউরিন পাওয়া যেতে পারে। তাহলে যে 3-4টা কথা বললাম একটু নোট ডাউন করে, হ্যাঁ, ডিহাইড্রেশন, মেটাবলিক অ্যাসিডোসিস, ইউরিক অ্যাসিড ক্রিস্টাল অর স্টোন, আরেকটা হচ্ছে হাই প্রোটিন ইনটেক। এই 4টা কারণে আপনি অ্যাসিডিক ইউরিন পেতে পারেন। আর অ্যালকালাইন ইউরিনের ইম্পর্টেন্স বলি, যারা ভেজিটেরিয়ান তাদের অ্যালকালাইন ইউরিন থাকতে পারে, যেসব পেশেন্ট ইউটিআই তাদের অ্যালকালাইন ইউরিন থাকতে পারে, আর যেসব পেশেন্টের রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 আছে তাদের থাকতে পারে মোর দ্যান 7.5, আর যাদের স্টোন হিসেবে স্ট্রুভাইট অর ট্রিপল ফসফেট স্টোন থাকে তাদের কি থাকতে পারে অ্যালকালাইন ইউরিন থাকতে পারে। 4টা কথার মধ্যে ইম্পর্টেন্ট কথা আবার বলি, ইউটিআইটা মাথায় রাখবেন, ভেজিটেরিয়ান অত মাথায় রাখতে হবে না। আরটিএ টাইপ 1 এটা একটু থিওরিটিক্যাল অথবা এটা একটু বড় ডায়াগনোসিস, যেটা ইউজুয়ালি আমরা অ্যাজ এ জিপি প্র্যাকটিশনার হিসেবে ডায়াগনোসিস করা লাগে না। আর স্ট্রুভাইট স্টোন জানলে অবশ্যই ভালো। সরি, তাহলে আমাদের অল এভরিথিং অ্যাবাউট ফিজিক্যাল এক্সামিনেশন শেষ। অনেক সময় পিএইচটা কেমিক্যাল এক্সামিনেশনেও থাকে কিছু রিপোর্টে। ওকে, এবার আসি কেমিক্যাল এক্সামিনেশন। দেখেন কেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে আপনার এট ফার্স্ট দেখেন অ্যালবুমিন, মাথায় রাখবেন অ্যালবুমিন যখন নীলের জায়গায় ট্রেস দেখবেন এবং সেই পেশেন্ট যদি ডায়াবেটিসের হয়ে থাকে অবশ্যই আপনার আর্লি সিকিডি চার্জ করতে হবে। ওকে, তাহলে আর্লি সিকিডিতে অ্যালবুমিন ট্রেস থাকতে পারে ইন ডায়াবেটিক পেশেন্ট। সো পাত্তা দেওয়া দিবেন না এমন না, ট্রেস থাকলেও ইভালুয়েশন করতে হবে ইফ পেশেন্ট ইজ এ ডায়াবেটিক। ওকে, আদারওয়াইজ আপনি পেশেন্টকে ফলো আপ করে দেখতে পারেন ট্রেসটা চলে গেছে কিনা। আর যদি প্লাস ডাবল প্লাস ট্রিপল প্লাস এগুলো থাকে আপনার, সেক্ষেত্রে অনেক সময় কোয়ান্টিফিকেশন করতে হয় থ্রু 24 আওয়ার্স ইউটিউব। সবার ক্ষেত্রে কোয়ান্টিফিকেশন লাগে না। আপনি যদি এটা নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম সাসপেক্ট করেন সেক্ষেত্রে কোয়ান্টিফিকেশন লাগে। আপনি একটা পেশেন্ট সিকিডির পেশেন্ট, তার ক্ষেত্রে কোয়ান্টিফিকেশন না করলেও খুব বেশি সমস্যা হবে না। সো মাথায় রাখবেন অ্যালবুমিন ইম্পর্টেন্স। এবার আছে সুগার, সিমিলার প্লাস ডাবল প্লাস ট্রিপল প্লাস যাই থাকুক না কেন এটা গ্লাইকোসোরিয়া মিন করে, আর গ্লাইকোসোরিয়া ইনডিরেক্টলি কাকে মিন করতেছে? ডায়াবেটিসকে মিন করতেছে। ওকে, এটুকু মাথায় রাখবেন। ট্রেস থাকলেও এটা গ্লাইকোসোরিয়াই বলা যেতে পারে। তাহলে এবার আসি, এখানে অন রিকোয়েস্ট দিয়ে দিছে, এগুলো আসলে কেমিক্যালের আন্ডারে বলে দেয় কোনগুলো। বাইল সল, বাইল পিগমেন্ট, ইউরোবিলিনোজেন, বিলিরুবিন। বাইল সল, বাইল পিগমেন্ট, ইউরোবিলিনোজেন, বিলিরুবিন, এই যে 4টা বললাম, এই 4টা ইউজুয়ালি যে সকল পেশেন্টের কনজুগেটেড হাইপার বিলিরুবিনিয়া থাকে, কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া থাকে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো পজিটিভ থাকতে পারে। পেশেন্টের যদি কলেস্টেটিক জন্ডিস থাকে সেক্ষেত্রে এই জিনিসগুলো পজিটিভ থাকতে পারে। তাহলে কি কি বললাম? বাইল সল, বাইল পিগমেন্ট, ইউরোবিলিনোজেন, আরটা কি বিলিরুবিন। অনেক রিপোর্টে ইউরোবিলিনোজেন থাকে না, শুধু বিলিরুবিন থাকে। সো মাথায় রাখবেন আনকনজুগেটেড বিলিরুবিন ইউরিনে আসে না, আনকনজুগেটেড বিলিরুবিন ইউরিনে আসে না, কনজুগেটেডটা ইউরিন দিয়ে যায়।
দ্যাটস ওয়াই যদি পেশেন্টের কনজুগেটেড কোনো একটা কন্ডিশন হয় লাইক অবস্ট্রাকটিভ জন্ডিস অর হেপাটোসেলুলার জন্ডিস, সেক্ষেত্রে আমরা কি পেতে পারি, এই চারটা কোনো একটা পজিটিভ পেতে পারি। ওকে, নাইট্রাইট এটা মাথায় রাখবেন, ইট ইন্ডিকেটস ইনফেকশন মেইনলি। যাদের ইউটিআই হয় এবং যাদের গ্রাম নেগেটিভ অর্গানিজম ইকোলাই দিয়ে হয় তাদের ক্ষেত্রে নাইট্রেট থেকে নাইট্রাইটে কনভার্ট হয় ইউরিনে এই অর্গানিজমের সাহায্যে। দ্যাটস ওয়াই নাইট্রাইট আমরা অনেক সময় পজিটিভ পাই। আবার এটা পজিটিভ না মানে যে ইউটিআই না, এমনও না, এটা পজিটিভ অনেক সময় পেতে পারি, অনেক সময় নাও পেতে পারি। ওকে, সো নাইট্রাইট দিয়ে আপনাদের আসলে কোনো কনফিউশন থাকবে না। তাহলে নাইট্রাইট কি মিন করে বললাম, ইউটিআই। এছাড়া এখানে থাকতে পারে কিটোন বডি। কাদের ক্ষেত্রে থাকে ইউজুয়ালি, একটা নর্মাল ডায়াগনোসিস বলে যেটা কমন, সেটা হচ্ছে কি ডায়াবেটিক পেশেন্ট যদি ডিকে তে থাকে সেক্ষেত্রে কিটোন বডি পজিটিভ থাকতে পারে। এছাড়া যারা স্টারভেশন আছে, প্রলং ফাস্টিং আছে, ভমিটিং, ম্যালনিউট্রিশন, এইসব ক্ষেত্রে কিটোন বডি পজিটিভ থাকতে পারে। ওকে, সো মোটামুটি কেমিক্যাল এক্সামিনেশনে এইটুক জানবো। সাথে এখানে আরো কিছু জিনিস অনেক সময় থাকে, একটা হচ্ছে লিউকোসাইট থাকে অনেক সময়, হ্যাঁ, আরটা হচ্ছে ব্লাড থাকে। এই দুটো কেমিক্যালের মধ্যে অনেক সময় থাকে, এখানে দেয়নি যদি বা। তো মাথায় রাখবেন ব্লাড পজিটিভ মানে সেটা হেমাচুরিয়াকে মিন করতেছে অর মেনস্ট্রাল ব্লিডিং কে মিন করতেছে। এখন হেমাচুরিয়া কজ কি, জিএন নাকি স্টোন নাকি রেনাল সেল কার্সিনোমা, সেটা আপনি ইভালুয়েট করবেন। লিউকোসাইট ইউজুয়ালি ইনফেকশনকে মিন করে। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট কেমিক্যাল এক্সামিনেশন। এন্ড নাও দ্য লাস্ট কোশ্চেন ইজ মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, যেটা আপনাদের সবচেয়ে বেশি লাগে। পাস সেল ডাব্লিউবিসি ইউজুয়ালি কত হাই পাওয়ারফুল থাকলে আপনারা সিগনিফিকেন্ট বলবেন? সহজ হিসাব, ছেলেদের ক্ষেত্রে 5 বা তার বেশি, মেয়েদের ক্ষেত্রে 10 বা তার বেশি, এটাই হচ্ছে মূলত সিগনিফিকেন্ট। 10 মানে আপনার এই যে ধরেন এটা যদি এরকম থাকে 6 থেকে 10, এটি সিগনিফিকেন্ট। ছেলেদের ক্ষেত্রে ধরেন 2 থেকে 5 আছে, এটি সিগনিফিকেন্ট। যদি আমি আমার পেশেন্টের প্রোফাইল কেটে দিছি, ছেলে মেয়ে বোঝা যাচ্ছে না, জাস্ট জানে রাখলাম আর কি। হ্যাঁ, তবে আরেকটা জায়গায় এমন আছে যে ছেলেদের ক্ষেত্রে নর্মাল 1 থেকে 2, মেয়েদের ক্ষেত্রে নর্মাল 2 থেকে 4, এটা হচ্ছে নর্মাল। তো বলা হয় থাকে যে এটা যদি 2 টাইমস বাড়ে, এটা যদি 2 থেকে 4 হয় আর এটা যদি 4 থেকে 8 হয়, এটা সিগনিফিকেন্ট। তার মানে 10 5 এর জায়গায় 8 4ও মাথায় রাখেন। ওকে, পেশেন্ট যদি সিম্পটোমেটিক হয় সেক্ষেত্রে ইউজুয়ালি আমরা এটা পেলেও সিগনিফিকেন্ট ধরবো, এটা পেলে তো ডেফিনেটলি সিগনিফিকেন্ট ধরবো। অ্যাসিমটোমেটিক হলে, পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজ না হয়, পেশেন্ট যদি প্রেগনেন্ট না হয়, তাহলে আমরা অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়ার কোনো চিকিৎসা দিতে হবে না। ওকে, যদি আমরা কিন্তু ব্লাড কালচার করে ইউজুয়ালি অর্গানিজমের গ্রোথ দেখার ট্রাই করব। ওকে, এবার হচ্ছে এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেলের মিনিং, এটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এপিথেলিয়াল সেল এটা কি মিন করে। হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করেন, বলি এপিথেলিয়াল সেল অ্যালোন একা যখন বাড়ে, ইট ইউজুয়ালি সিগনিফাই নাথিং। একা যখন বাড়ে, হ্যাঁ, বাট অ্যালং উইথ ডাব্লিউবিসি, নাইট্রাইট, লিউকোসাইট, হোয়াটএভার, দেন এটা ইউটিআই কে অনেক সময় ইন্ডিকেট করে। ওকে, তবে এপিথেলিয়াল সেল অ্যালোন, আবারও বলি, সিগনিফাই নাথিং। ওকে, এটা ইউজুয়ালি ইউরিন ট্র্যাক্ট থেকে শেডিং হয়, এটার সাথে আদার কিছু সাবস্টেন্স থাকলে আমরা ইউটিআই ডায়াগনোসিস করতে পারি। ওকে, অনেক সময় এপিথেলিয়াল সেলের এখানে টাইপ দিয়ে দেয়। ওকে, যেমন ধরেন টিউভিওলার টাইপ, এরকম কয়েকটা টাইপ ভ্যারাইটি দিয়ে দেয়। ওকে, যদি অত বেশি লাগবে না, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পাস সেল, এপিথেলিয়াল সেল। আর বেশি কয়টার বেশি ইম্পর্টেন্ট, কয়টার বেশি থাকলে আপনি সিগনিফিকেন্ট ধরবেন, এটা হচ্ছে ইউজুয়ালি 3টার বেশি থাকলে সেটাকে আমরা সিগনিফিকেন্ট ধরি। ইট মিন কি, এটা মিন করে হেমাচুরিয়া ডিউ টু ইউটিআই, ডিউ টু স্টোন, ডিউ টু renal cell carcinoma, ডিউ টু glomerulonephritis, or whatever the cause of hematuria. ওকে, ব্যাকটেরিয়া, এতে বোঝা যাচ্ছে ইনফেকশন। কাস্টের মধ্যে আরবিসি সিমিলার টু আরবিসি, সিমিলার টু ব্লাড, সবগুলোর কজ একই। ডাব্লিউবিসি সিমিলার টু ডাব্লিউবিসি, লিউকোসাইট। ওকে, আর হায়ালিন কাস্ট, গ্রানুলার কাস্ট, এপিথেলিয়াল কাস্ট, এই কাস্টগুলো সম্পর্কে একটু করে বলি। হায়ালিন কাস্ট ইউজুয়ালি নর্মালি পাওয়া যায় পেশেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, কখন পাবেন, নর্মালি পাওয়া যায়, নর্মালি বাড়তে পারে যখন পেশেন্ট কি করে, আফটার এক্সারসাইজ, আফটার এক্সারসাইজ হাইলিন কাস্ট পাওয়া যেতে পারে, অথবা আফটার ডিহাইড্রেশন নর্মালি। এবার আসি যদি কখনো আরবিসি কাস্ট পান, যেটা বললাম গ্লোমেরুলোনেফ্রাইটিস, ভ্যাসকুলাইটিস, হেমাচুরিয়া কজ। ডাব্লিউবিসি কাস্ট যখন পাবেন
infection, inflammation. It may be acute pyelonephritis, it may be acute interstitial nephritis. ওকে, তারপর গ্রানুলার কাস্ট যেটা আছে সেটা ইউজুয়ালি acute tubular necrosis-এ বাড়ে, acute tubular necrosis-এ বাড়ে। ওকে, এবার আসি ক্রিস্টাল কাস্টের পরে কি আছে বলেন? ক্রিস্টাল। ক্রিস্টাল ইউজুয়ালি আমরা স্টোন হওয়ার চান্সটাকে বাড়াই। যেমন ধরেন আপনি যদি কারো ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল পান, সেক্ষেত্রে বুঝতে হবে তার ক্যালসিয়াম স্টোন হওয়ার সম্ভাবনা বেশি। তারপর ট্রিপল ফসফেট অথবা স্ট্রুভাইট যদি পজিটিভ পান, স্টোন হওয়ার সম্ভাবনা বেশি। সিমিলার টু ইউরিক অ্যাসিড ক্রিস্টাল থাকলে তার অবশ্যই সিরাম ইউরিক অ্যাসিড দেখবেন, তার গাউট আছে কিনা আপনার অবশ্যই দেখার ট্রাই করবেন। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য সিম্পলি এক্সপ্লানেশন অফ ইউরিনারি। ওকে, তাহলে এই রিপোর্টটার ডায়াগনোসিস কি? 2 to 5 হাই পাওয়ারফুল পেশেন্টের এই যে একটু বললাম না জেন্ডার আমি বলি না, এটা জেন্ডার কি দেখেন, জেন্ডার কি লেখা? মেল জেন্ডার। এটা জেন্ডার কি লেখা বলেন? দেখেন উপর লেখা আছে মেল। তাহলে মেল জেন্ডার 2 to 5 হাই পাওয়ারফুল WBC, ইট ইন্ডিকেটস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আর কোনো কিছু পজিটিভ আমরা আপাতত পাচ্ছি না। পরের রিপোর্টে যাই। দেখেন এই যে টার্বিড আছে, একটু আগে বলছিলাম টার্বিড বা ক্লাউডি, ইট ইন্ডিকেটস হোয়াট? ইট ইন্ডিকেটস ইনফেকশন। আবার দেখেন সেডিমেন্টেশন, যদিও অত বেশি ইম্পর্টেন্ট না। তারপর দেখেন গ্লুকোজ পজিটিভ পেশেন্ট মে হ্যাভ ডায়াবেটিস মে হ্যাভ। তারপর লিউকোসাইট পজিটিভ WBC প্লান্টি, তারপর এখানে WBC কাজ থাকতে পারে। ইট ইন্ডিকেটস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ওকে, ডায়াগনোসিস কি? UTI। এটা আমার আরেকটা পেশেন্ট, জেন্ডারটা আমি কেটে দিচ্ছি আসলে নাম কাটার সাথে। WBC অনেক বেশি না, UTI। এই এপিথেলিয়াল কোনো মিনিং আছে আলাদা? কোনো মিনিং নাই, এটা আসলে WBC এর সাথে বাড়তে পারে। ওকে, RBC সিমিলার টু নরমালের চেয়ে কম, তো 3 এর কম বললাম না, 3 এর বেশি হলে একটা ইন্ডিকেশন আছে। সব নীল কালার, স্ট্র এখানে অ্যালবুমিন বেশি, লিউকোসাইট তো ইনফেকশনের জন্য। আর এই অ্যালবুমিনটা ইউজুয়ালি আপনার দেখতে হবে পেশেন্টের বয়স কত, পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা। আপনার সিকিডির জন্য এই অ্যালবুমিন প্লাস হতে পারে, আদার কোনো কজ আপনার রিলিভেন্ট মনে হবে পেশেন্টের সাথে, সেটা ইভালুয়েশন করবেন। অ্যালবুমিন ট্রেস বাট পেশেন্ট ধরেন ডায়াবেটিকের পেশেন্ট, আপনার অবশ্যই সিকিডি আর্লি সিকিডি এস্টাবলিশ করা লাগবে। ওকে, আর প্লান্টি আর WBC UTI, এখানে টার্বিট আসে নাই। ওকে, দেখেন WBC অনেক বেশি, RBC অনেক বেশি। এই RBC এত বেশি কিন্তু UTI তে হতে পারে। এটা সেপারেট দুটো ডায়াগনোসিস মনে করার দরকার নেই, আবার দুটো হতেও পারে। তাহলে ডায়াগনোসিস UTI, অ্যালবুমিন ডাবল প্লাস, অনেক অ্যালবুমিন লিক হচ্ছে, মেবি ডায়াবেটিস, মেবি সিকিডি অর মেবি অ্যানাদার ইস্যুস থাকতে পারে। লিউকোসাইট বেশি, ব্লাড বেশি। লিউকোসাইট তো ইনফেকশনের জন্য, ব্লাডও ইনফেকশনের জন্য হতে পারে। তারপর দেখেন RBC অনেক বেশি, WBC এপিথেলিয়াল সেল উইদিন নরমাল লিমিট, এখানেও ব্লাড আছে, এখানে নাই। ওকে, সো আমরা এই পেশেন্টের যেহেতু RBC বেশি, আমরা একে এখন ইভালুয়েশন করতে হবে। কি ইভালুয়েশন করবেন? আপনার প্রথমে হিস্ট্রি নিতে হবে, আপনি নেফ্রাইটিক সিনড্রোমের কোনো ভ্যারাইটির সাথে যাচ্ছে কিনা। ওকে, নেফ্রাইটিক সিনড্রোমের যেমন PSGN পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরোনেফ্রাইটিস কিনা, অথবা IgA নেফ্রোপ্যাথি বা HSP কিনা, অথবা কোন একটা ভ্যারাইটির সাথে যাচ্ছে কিনা আগে দেখেন। পেশেন্ট ম্যানিস্ট্রেশন আছে কিনা দেখেন, নরমাল কজগুলো দেখেন, অ্যাবনর্মাল কজগুলো দেখেন। এই RBCর জন্য আপনার এখন করতে হবে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি। ওকে, ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি এই পরীক্ষার মাধ্যমে আমরা তার RBCর মধ্যে ডিসমরফিক RBCর পরিমাণটা দেখব, সেটা দেখে আমরা বুঝবো এটা কি গ্লোমেরুলার ডিজিজ অর আদার ইস্যুস। ওকে, তাহলে নেক্সট লাইন ইনভেস্টিগেশন কি? যদি GN এস্টাবলিশ করতে চান, ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি কি দেখবো? RBC শেপ দেখবো, ডিসমরফিক কত পার্সেন্ট। ওকে, নরমালি 5% ডিসমরফিক, 5% কম ডিসমরফিক হতে পারে। ওকে, ওকে, তাহলে অ্যালবুমিন ইস্যুস আছে, অ্যালবুমিন এস্টাবলিশ করতে হবে কিসের জন্য অ্যালবুমিন গেছে। গ্রানুলার কাস্ট যদি এরকম অল্প থাকে, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস অনেক সময় নাও হতে পারে। আর হাইলেন কাস্ট বলছিলাম নরমালি থাকতে পারে। ওকে, এটা এটা